একটা জিনিস তো নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, এইবারের বিশ্বকাপে মোটামুটি 50-50 সব ডিসিশনই বাংলাদেশের বিপক্ষে চলে যাচ্ছে। আম্পায়ারদের কাছে আইসিসির ইনস্ট্রাকশন দেয়া রয়েছে যে বাংলাদেশকে হারাতে হবে। এইটা আমাদের সোশ্যাল মিডিয়াতে খুবই কমন একটা চর্চার বিষয়। আমি সেটার সঙ্গে একমত না, মোটেই একমত না। ভাই, বাংলাদেশ ক্রিকেটের এমন কোনো পরাশক্তি হয়ে যায় নাই যে বাংলাদেশকে ঠেকানোর জন্য সবাই মিলে উঠে পড়ে লাগবে। কিন্তু একই সঙ্গে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশ রিসিভিং এন্ডে রয়েছে এইবারের ওয়ার্ল্ড কাপে বাজে আম্পায়ারিং ডিসিশনের। সেটা একটা ডিসিশন হলে মেনে নেওয়া যেত, একটা ম্যাচ হলে মেনে নেওয়া যেত, এই একই ঘটনা তো ঘটছেই। যেই কারণে আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং লাস্টে আমরা ম্যাচটা হেরেছি। নেপালের বিপক্ষে ম্যাচে সেটা অত গুরুত্বপূর্ণ হয়নি, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। সংশয়ের যেই বড় জায়গাটা সেটা হচ্ছে সুপার 8-এ বাংলাদেশ যে এখন খেলবে সেইখানেও যদি আমরা তো ক্রিকেট বিশ্বের মোড়ল বড় দুই দল ওইখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো, আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচটা সরিয়েই রাখলাম। সো সেই ম্যাচগুলোতেও কি 50-50 ডিসিশনগুলো বাংলাদেশের বিপক্ষে চলে যাবে এবং সেইটা যাওয়াটা বাংলাদেশকে কি ম্যাচ কস্ট করতে পারে? এই সব কিছু মিলিয়ে আলোচনাটা করছি উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। দেখুন, সাউথ আফ্রিকার বিপক্ষে কি হয়েছে সেটা নিশ্চয়ই আমাদের সবার মনে রয়েছে, এই কয়েকদিন আগেরই তো ঘটনা। আমি আবারও বলছি, আমি অ্যাবসলুটলি ওইটা মনে করি না আম্পায়ারিং এর কারণে ওই দিন বাংলাদেশ হেরেছে, আমি এটা মনে করি না। কিন্তু আম্পায়ার যে ব্লান্ডার করেছে, তিনি যে ভুল করেছেন, এটাকেও তো অস্বীকার করতে পারবেন না। আমাদের এরপরও ম্যাচ যেতে উচিত ছিল। যখন হচ্ছে গিয়ে ওইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদের বলটাকে, এটা দেখাই যাচ্ছিল ভাই ডাউন দ্য লেগ চলে যাচ্ছেন, সেইখান থেকে আম্পায়ার ওইটাতে আউট দিয়ে দিলেন, যেই কারণে ওইটা ডেড বল হয়ে গেল। বলটা এরপরে বাউন্ডারির উপরে চলে গিয়েছিল, যে 4 রান হয়েছিল সেই 4 রানটা আমরা আর কিন্তু পাইনি, কেননা আম্পায়ার আঙ্গুল তোলার সঙ্গে সঙ্গে বলটা ডেড হয়ে গিয়েছে। বাংলাদেশ কিন্তু শেষে গিয়ে ওই 4 রানে ম্যাচ হেরেছে, যেই কারণে ওই ইনসিডেন্টটা সামনে চলে আসছে। কিংবা ধরেন তাওহিদ হৃদয়কে যে এলবিডব্লিউ ডিসিশনটা দিয়েছে, ওইটা তো ভাই আসলে কাগিজুর ঠিকমতো অ্যাপিলও করে নাই, আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন। ওই যে স্যাম যে অস্ট্রেলিয়ার আম্পায়ার, তিনি আঙ্গুল তুলে দিয়েছেন। এখন ওই ডিসিশনটা পরে দেখা গেছে যে আম্পায়ার্স কলে ওটা জাস্ট শুধু হচ্ছে লেগ স্টেমটা ক্লিক করে গিয়েছে বলটা, আম্পায়ার্স কলে হৃদয় আউট হয়ে গেছেন। সে যেটাকে খালি চোখে মনে হচ্ছে যে আউট হচ্ছে না, সেটা আম্পায়ার্স কলে আমরা আউট হয়ে গেলাম, আমরা এই জায়গাটাতে একটা আমরা ভুক্তভোগী হয়ে গেলাম না। আমি আবারও বলছি, এরপরও রিয়াদের ওইটা 4 না হওয়ার পরেও এবং হচ্ছে গিয়ে আমাদের তাওহিদ হৃদয়কে আউট দেওয়ার পরেও ওই ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল। কিন্তু পুওর আম্পায়ারিং ডিসিশনে যে আমরা রিসিভিং এন্ডে ছিলাম, এটাও সত্যি। নেপালের বিপক্ষে ম্যাচেও কিন্তু একই ঘটনা দেখা গেছে এবং ম্যাচের একদম প্রথম ওভারেই দেখেন লিটন দাসকে একটা মানে আউট দিয়ে দিল, এলবিডব্লিউ দিয়ে দিল, ওই স্যাম ওই অস্ট্রেলিয়ার আম্পায়ার তিনি আসলে দিয়ে দিলেন, যেটা দেখা যাচ্ছিল স্ট্রেট ডাউন দ্য লেগ চলে যাচ্ছে এবং আলটিমেটলি যে ওইটা ডিআরএস নিয়ে লিটন বেঁচে গিয়েছেন। আরও একবার এটা আউট দিয়েছিলেন হচ্ছে গিয়ে আমাদেরকে ওইখানটাতে কি বলা চলে যে ব্যাটিং ইনিংসের সময়, সেইটাও আমরা হচ্ছে গিয়ে ডিআরএস নিয়ে আমাদের ব্যাটসম্যান বেঁচে গিয়েছেন। বোলিং ইনিংসের সময় কিন্তু এরকম আরো 2টা ইনসিডেন্ট রয়েছে, যেইটাতে হচ্ছে গিয়ে একটাতে তো ইনফ্যাক্ট আমাদের অ্যাপিল করেছিল, কিন্তু আমরা ডিআরএস নেই রিশাদের বলটাতে। ডিআরএস নিলেও দেখা যেত সেটা আম্পায়ার্স কল হয়েছে, ফলে ওইটা আমরা আউট পেতাম না। এবং সাকিবের একটা এরকম অ্যাপিল ছিল, হিউজ অ্যাপিল, এবং সাকিব খুবই কনফিডেন্ট ছিলেন, সেইটাতেও আসলে শেষ পর্যন্ত গিয়ে ওই ডিআরএস এ আম্পায়ার্স কলে গিয়ে কিন্তু আর আউটটা হয়নি। এখন যখন পরপর এরকম হচ্ছে গিয়ে 2টা ম্যাচের কথা আমি বললাম যে আমাদের হচ্ছে গিয়ে 2টা গুরুত্বপূর্ণ ম্যাচে যখন এতগুলো ঘটনা ঘটে, তখন এইটা প্যাটার্নটা আসলে একটু অ্যালার্মিং। বাংলাদেশের মতো দল, আমরা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে আমরা তো অস্ট্রেলিয়া না, আমরা ইন্ডিয়া না, এটা সত্যি কথা। আবার ধরেন আমি আবার বলছি, আমি সব ষড়যন্ত্র তত্ত্বের সাথে আমি মোটেই একমত না যে বাংলাদেশকে ঠেকানোর জন্য আইসিসি এটা করছে, ভারত এইটা করছে, অস্ট্রেলিয়া এইটা করছে, এইগুলা ভাই কোনো কাজের কথা না। তাহলে ধরেন বাংলাদেশ নেপাল খেলা যে হলো, সেইখানটাতে আসলে লাভটা কি ছিল? বাংলাদেশ তো এই জায়গাটাতে তো আমরা পরাশক্তি, এই জায়গাটাতে তো আমরা বড় দল, এই জায়গাটাতে তো নেপাল ছোট দল তথাকথিত। এখন সেখানে কি নেপালের ক্রিকেটকে উঠিয়ে আনার জন্য বাংলাদেশকে এটা মানে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে, মানে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারিং ডিসিশনগুলো গিয়েছে। সো জিনিসটা বিষয়টা ওইরকম না, কিন্তু বিগ টিমের এগেনস্টে আমরা যখন বিগ টিম, তখন হয়তো আমরা হচ্ছে গিয়ে এই ফেভারে পাই না ডিসিশনগুলো, 50-50 ডিসিশনগুলো। কিন্তু যখন আমরা বিগ টিমের এগেনস্টে খেলি, বড় দলগুলোর বিপক্ষে খেলি, তখন কিন্তু ঠিকই আমাদের এগেনস্টে ওই ডিসিশনগুলো যায়। 50-50 ডিসিশনগুলো পক্ষে আসা বিপক্ষে আসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আম্পায়ার্স কলটার জন্য। আমি আসলে তো এই আম্পায়ার্স কলেরই বিরোধী। আমার কাছে যদি বলেন, আমি আসলে ক্রিকেটের ওই যে কি বলা চলে যে ডিআরএস সিস্টেমের বিরোধী, থার্ড আম্পায়ারের বিরোধী। ওই মাঠের 2 আম্পায়ার
আম্পায়ার থাকবেন, ব্যাটসম্যানরা ভুল করছেন, বোলাররা ভুল করছেন, আম্পায়ারও ভুল করবেন, নিরপেক্ষ আছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল করলে ভুল তো সেটা করতে পারেন। যাই হোক, এখন আর এই আলাপ করে লাভ নেই, কারণ এটার সঙ্গে আমরা এখন এত অভ্যস্ত হয়ে গেছি যে সেই ক্রিকেট রোমান্টিসিজম, সে আগের আমলের কথা বলে টলে কোনো লাভ নাই। কিন্তু সেই জায়গাটা থেকে আম্পায়ার্স কলটা গুরুত্বপূর্ণ, কারণ তার ডিসিশনের উপরেই অনেক সময় হচ্ছে গিয়ে ওইটা ঠিক হয়ে যায় যে তিনি যে ডিসিশনটা দিচ্ছেন তাতেই মানে হচ্ছে গিয়ে ফাইনাল আউটকামটা আসে। সো ডিসিশনটা যদি হচ্ছে গিয়ে বাংলাদেশের এগেনস্টে যায়, সেই ফাইনাল আউটকামটাও আসলে বাংলাদেশের এগেনস্টেই যায়। এইটা যে আমরা দেখি নাই আগেও তা না। ধরেন হচ্ছে কি, আমি সুপার 8-এর খেলাগুলো নিয়ে বা অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার বিপক্ষে স্পেশালি ম্যাচগুলো নিয়ে কেন সংশয় প্রকাশ করছি, একটা তো এই ওয়ার্ল্ড কাপের ইনসিডেন্টগুলোর কারণে, এই ওয়ার্ল্ড কাপের ধরেন সাউথ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটার কারণে, আরো অনেক অনেক উদাহরণ তো এখানে রয়েছে। ধরেন গত টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি ধরেন, বাংলাদেশ আর ইন্ডিয়া যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাতে আমরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাতে আমরা 5 রানে কিন্তু হেরেছিলাম ডাগট লুইস পদ্ধতিতে। সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলির একটা ফেক ফিল্ডিং এর ইনসিডেন্ট ছিল, এবং ফেক ফিল্ডিং হলে সেইটাকে বাংলাদেশ টিম কিন্তু আম্পায়ারকে জানিয়েছিলেন। আম্পায়ার তখন বলেছেন যে তিনি এই ঘটনাটা দেখেন নাই, ফলে বাংলাদেশকে কিন্তু ওই জায়গাটাতে কোনো পেনাল্টি রান রিওয়ার্ড করা হয়নি। ফেক ফিল্ডিং হলে কিন্তু 5 রান পেনাল্টি রিওয়ার্ড করার নিয়ম রয়েছে। সো বাংলাদেশ যখন আম্পায়ারকে এটা জানিয়েছেন, জানানোর পরও তিনি এইটাতে কোনো স্টেপ নেননি, এবং হচ্ছে গিয়ে তিনি ইনফ্যাক্ট তো হচ্ছে গিয়ে ওই কি বলে চলে টিভি আম্পায়ারের সঙ্গে তো কথা বলতে পারতেন, সেই জিনিসটাও তিনি যখন করেন নাই, মাঠে তখন আম্পায়ার ছিলেন ইরাসমাস, তখন তো আসলে ওইটা যেটা আমি বললাম যে বড় দলগুলো সবসময় হচ্ছে গিয়ে ওই 50-50 ডিসিশন বা এরকম ক্রুশাল মোমেন্টের ডিসিশনগুলোর ক্ষেত্রে আসলে হেল্পটা পেয়েই থাকে। সো বাংলাদেশের এই জায়গাটাতে আমি মনে করি যে সুপার 8 আমরা যে খেলবো অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংবা ইন্ডিয়ার বিপক্ষে, স্পেশাল আমাদের প্রথম 2টা ম্যাচ 50-50 ডিসিশনগুলো আমাদের পক্ষে আসবে না ভাই, সেটা ধরে নিয়েই খেলাটা দেখতে বইসেন। তা মানে এই ওয়ার্ল্ড কাপের যে ট্রেন্ডটা আসলে দেখলাম, বিষয়টা শেষ পর্যন্ত গিয়ে ওই জায়গাটাতেই দাঁড়ালো। কিন্তু খেলা যখন হবে সেইখানটাতে আসলে একই গ্রাউন্ডে একই সমতায় আসলে খেলাটা হওয়া উচিত। সেইখানটাতে মানে আম্পায়ারদের কাছে যদি বড় দল ছোট দল বলে কিছু থাকে, তাহলে আর খেলার মূল স্পিরিট, মূল সৌন্দর্যের সেই জায়গাটা থাকলোটা কোথায়? আমরা শুধু অতটুকুই আশা করতে পারি যে যা হয়েছে সেটা ব্যাড লাক হয়ে গেছে, আমাদের এগেনস্টে চলে গেছে। এখন ল অফ এভারেজে 50-50 ডিসিশনগুলো উল্টো আমাদের পক্ষে আসবে। অতীতের হিসাব নিকাশ এই জায়গাটাতে আসবে না, বড় দল ছোট দলের হিসাব টিসাব আসবে না। ল অফ এভারেজে গিয়ে সুপার 8-এর ম্যাচগুলোতে এই 50-50 ডিসিশনগুলো বাংলাদেশের পক্ষে আসবে বলে আমরা অতটুকুই শুধু আশা করতে পারি। এর চেয়ে বেশি আমাদের আর কি করার আছে বলেন?